আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু এবং এর সাথে রয়েছে আমি নীরা ফেরদৌস। গণতন্ত্র এবং জুলাই অভ্যুত্থানের বিপক্ষে শক্তি নির্বাচন পেছাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি বরাবরই সংস্কারের ব্যাপারে ইতিবাচক, ভুল ব্যাখ্যা দিয়ে উদ্দেশ্য সফল হবে না। জনগণ নির্বাচন চায় এবং সেটি ফেব্রুয়ারিতেই হবে বলেও প্রত্যাশা মির্জা ফখরুলের। গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সংস্কার নিয়ে ঐক্যমত কমিশনের আলোচনা যখন শেষের দিকে, সেই সময় এসে বিএনপি সংস্কার চায় না বলে বিভিন্ন মহলে যে আলোচনা হচ্ছে সেটিকে চক্রান্ত হিসেবেই দেখছে বিএনপি। আহ্বান জানিয়েছিলাম বিষয়টা একটু এ নিয়ে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের দল কোন কোন বিষয়ে কতদূর সংস্কারের রাজি তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন তিনি। বিএনপি পরীক্ষিত রাজনৈতিক এক গণতান্ত্রিক দল। মির্জা ফখরুল বলেন, বাস্তবায়নে কঠিন হবে জেনেও ঐক্যমতের স্বার্থে অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একমত বিএনপি। বলেন, ঐক্যমত্য কমিশনে এমন সব প্রস্তাব আসছে যা প্রায় অবাস্তব। বহু সংস্কার প্রস্তাবে শুধুই ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা একমত হয়েছি, যেগুলি বাস্তবায়ন অত্যন্ত দুরূহ। নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। ভুল ব্যাখ্যা দিয়ে বিএনপির বিরুদ্ধে বিরূপ অবস্থান সৃষ্টি করে লাভ হবে না বলেও জানান দলটির মহাসচিব। একটা গোষ্ঠীর বিএনপিকে আপনার মেলাইন করা, তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র। অধিকাংশ সুপারিশে একমত হয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, দুই বিষয়ে আমরা ছাড় দিয়েছি। এ সময় পিআর পদ্ধতিতে ভোট নিয়ে বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্তে আসার আহ্বান জানান দলটির নেতারা। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত ফলাফল প্রত্যাশা তাদের। এটা বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্নভাবে এটা কার্যকর হয়। এখন যারা পিআরের কথা বলতেছেন, তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। আমরা আশা করি আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে এর ভেতরেই বিচার ও সংস্কার ইস্যুতে দৃশ্যমান অগ্রগতি সম্ভব। তবে যারা দায়িত্বে তারা কোনো কারণে বিলম্ব করলে সেটির দায় বিএনপি নেবে না বলেও জানান তারা। তারা যদি কোনো কারণে বিলম্ব করে, এই দায় বিএনপি নেবে না। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। জামায়াতে ইসলামের বিরুদ্ধে নির্বাচন নিয়ে দ্বিচারিতার অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, জামায়াত একদিকে নির্বাচন পেছানোর কথা বলছে, আবার অন্যদিকে বিভিন্ন সংসদীয় এলাকায় প্রার্থীদের মনোনয়ন দিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে স্বৈরাচার ও দেশের শত্রুদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী। কদিন আগে বললেন নির্বাচনের পরিবেশ নেই, আবার বলছেন নির্বাচন পেছাতে হবে। কেন ভাই নির্বাচন পেছাতে হবে? 15-16 বছর আন্দোলন তো গণতন্ত্রের জন্য, তার নির্বাচন কি দোষ করলো? বিএনপি ছাড়া ভোটের রাজনীতিতে দেশে আর কোনো দল উল্লেখ করার মতো নেই। তাই দেশ গঠনে বিএনপির কাছেই মানুষের আশা বেশি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। 2011 সালের 6 জুলাই তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণজাগরণ দল আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এমনটা বলেন। হাবিব আহমেদ আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল দাবি করেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া দেশগুলোই স্বাভাবিক সরকার নেই। এ সময় কল্যাণ রাষ্ট্র গঠনে প্রশাসনের সংস্কার দরকার বলে উল্লেখ করেন বক্তারা। সাধারণ সম্পাদক যারা ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি তো জিতবে, আর তো কোনো দল ওরকম নাই। আছে কেউ কেউ এইটা ওইটা বলছেন, কথা বলছেন, বিশাল বিশাল সভাও করছেন, কিন্তু ভোটের কথা যদি বলেন, মানুষের কথা যদি বলেন, তাহলে এখন পর্যন্ত হয়তো বিএনপির সেরকম করে কোনো প্রতিদ্বন্দ্বী নাই। পিআর পদ্ধতি পৃথিবীতে যে সমস্ত দেশে আছে, কোনো দেশে একটা স্থিতিশীল সরকার নাই, স্বাভাবিক গতির সরকার নাই।
নতুন ভবন তৈরি করার আগে পুরাতন ভবনকে আগে ভাগে ভেঙে দেওয়া যাবে না। নতুন ভবন তৈরির পরিকল্পনা করেন, সেটাকে কাজ শুরু করেন, তারপরে পুরাতন ভবন ভাঙার চিন্তা করেন। জনগণ জাতীয় নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করতে স্থানীয় সরকার নির্বাচন চায় বলে দাবি করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। পবিত্র আশুরা উপলক্ষে পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। অধিকার প্রতিষ্ঠায় পাকিস্তানের বিপক্ষে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশে জন্ম হলেও উদ্দেশ্য পূরণ হয়নি জানিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন চালিয়ে যাবার আহ্বান জানান অধ্যাপক মুজিবুর রহমান। জাতীয় সংসদ হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস। এটা যদি ক্ষতি হয় তাহলে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু স্থানীয় নির্বাচন যদি গোলমালও হয় তাতে জাতির উল্টাপাল্টা কিছু হবে না। সেজন্য টেস্ট করার জন্য, নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করার জন্য যে তারা কেমন নির্বাচন করবে, সেই জন্য জাতীয় সংসদের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে মন্তব্য করেন তিনি। দুপুরে নওগাঁ থেকে সড়ক পথে চাঁপাইনবাবগঞ্জ আসেন এনসিপির নেতাকর্মীরা। শহরের শান্তিমোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করেন তারা। এ সময় পথসভায় অংশ নিয়ে নতুন বাংলাদেশ ও সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান আবারও তুলে ধরেন তারা। নতুন বাংলাদেশের পক্ষে, রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে আমরা কি শপথ নিব? নতুন বাংলাদেশের পক্ষে আমরা আছি, সংস্কারের পক্ষে আছি। এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, পদযাত্রায় কেমন সাড়া পাচ্ছে এনসিপি জানাবেন আমাদের। যে জুলাই পদযাত্রা এনসিপির, সেটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এখন যেটি চলছে রাজশাহী 0 পয়েন্টে, সেটি হচ্ছে এনসিপির বলা যায় যে একটি জনসভা। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিকেলের পর থেকেই কিন্তু এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু রাজশাহী যে 0 পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু আসতে শুরু করেছে। পাশাপাশি আমরা কিন্তু দেখেছি যে এর আগে বিকেল 5টার দিকে নগরীর যে রেলগেট এলাকা রয়েছে সেখান থেকে একটি পদযাত্রা শুরু হয়। এরপরই কিন্তু 5:30টার পর আমরা দেখেছিলাম যে এই পদযাত্রাতে হাজার হাজার যারা এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু সেটিতে যুক্ত হয়। এখন কিন্তু এনসিপির যে পথসভা, যেটি আসলে জুলাই পদযাত্রার, সেটি কিন্তু এখন অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এই পদযাত্রায় এনসিপির যে আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন সহ আমরা সার্জিস আলম এবং আমরা কিন্তু হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখেছি। এবং তারা কিন্তু আসলে পথসভায় যখন সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেছেন এবং এনসিপির যে আগামী দিনের যে ভবিষ্যৎ পরিকল্পনা সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। পাশাপাশি তারা বলেছেন যে এই যে আগামী যে নির্বাচন আসছে সেই ক্ষেত্রে তারা বলছেন যে এনসিপি সাধারণ মানুষের কি চাওয়া পাওয়া রয়েছে সেগুলো তাদের কাছে জানছেন। পাশাপাশি বিচার এবং যে সমস্ত মৌলিক সংস্কারগুলো রয়েছে সেগুলো আসলে তারা এই নির্বাচনের আগে শেষ করতে চান। এবং তারা বলছেন যে এখন যদি আসলে প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে তারা যে ঐক্যবদ্ধতা এর আগে যেটি ছিল সেটি আসলে রাখতে চান এবং যে ফ্যাসিস্ট যেন আবার মাথা চালাতে না উঠতে পারে সেটি আসলে তারা আসলে লক্ষ্য রাখছেন। এবং অল্প কিছুক্ষণের মধ্যে আপনি জানেন যে মাগরিবের আজান হবে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে এই পথসভা কিন্তু আসলে শেষ হবে। এবং এই মুহূর্তে আসলে বলা যায় যে পুরো রাজশাহী যে নগরী 0 পয়েন্ট রয়েছে সেটি কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী 0 পয়েন্ট থেকে এনসিপির পদযাত্রার সর্বশেষ পরিস্থিতি। আর রকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরই নয়, নির্বাচন কমিশন এবং
অংশগ্রহণকারী দলগুলোর উপরও নির্ভর করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার বিমানবন্দর কার্গো, শিল্প পুলিশের হেডকোয়ার্টার ও রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে তিনি বলেন, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশিরা জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হয় ৩ জন দেশে ফেরত এসেছে। দীপন দেওয়ানের রিপোর্ট। সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ৩ জন দেশে ফেরত এসেছেন। গত শুক্রবার কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করার কথা জানায় মালয়েশিয়ার পুলিশ প্রধান। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় জঙ্গিবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে জঙ্গি নেই এবং জঙ্গিবাদের কোনো স্থান নেই। ওখান থেকে ৩ জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ওদের পুলিশের চিফ যেটা বলছে ওই 5 জনদের আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে। আমরা ইনভেস্টিগেশন করে দেখি। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই। পরে শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে দেশের নির্বাচনী পরিবেশ, মব, ধর্ষণ সহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। আমাদের প্রস্তুতি ঠিক আছে, যেহেতু আমরা আরও সময় আছে, প্রায় 5-6 মাসের মতো আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি। ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে। মব কিছুটা কমে আসছিল, বাট পরে আবার এই 2-3 দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে, চিটাগাং একটা ঘটনা ঘটছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে। ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। কৃষিপণ্য রপ্তানি সহজ করার লক্ষ্যে বিমানবন্দরের নতুন টার্মিনালে কোল্ড স্টোরেজ চালুর কথাও জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। জেলা শহরগুলোতে পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন রোগীরা। তারা বলছেন, বিভিন্ন হাসপাতালে ছোটাছুটির পর রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি হতে হচ্ছে। এদিকে চিকিৎসকরা বলছেন, রোগীর আক্রান্ত সংখ্যা বাড়লেও আতঙ্কিত হবার কিছু নেই। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ওজন কমতেছে, বাচ্চারা চেহারা চুরুত কালো হয়ে অবস্থা খুবই খারাপ। মানে আমার মেয়েকে যে আমি বাঁচাতে পারবো আমি বুঝতে পারিনি। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি বাঁচাতেই পারবো না। কথাগুলো বলছিলেন নোয়াখালী থেকে আসা রোমানা আক্তার। 10 বছরের শিশু মুনতাহাকে নিয়ে জেলার 2টি হাসপাতালে ছোটাছুটি করছেন 7 থেকে 8 দিন। পর্যাপ্ত চিকিৎসা সেবা না পাওয়া ও আর্থিক হয়রানি শেষে এখন ঠাঁই হয়েছে মহাখালী ডিএনসিসি বিশেষায়িত কোভিড হাসপাতালের শিশু ওয়ার্ডে। হয়রানি তো অনেক হয়রানি হয়েছে, টাকাও খরচ হয়েছে, টাকার দিকেও টাকা নাই, তারপরে ওনারা এই অবস্থা করছে। শুধু মুনতাহাই নয়, বরগুনা, বরিশাল, পটুয়াখালী থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে এমন অনেকেই এখন আসছেন রাজধানীর সরকারি এই হাসপাতালটিতে। বরগুনাতে এরকম ভালো ট্রিটমেন্ট হয় না আর টাকাও খরচা বেশি। এদিকে ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা রোগী। চিকিৎসকরা বলছেন, আগের তুলনায় রোগী বাড়লেও আতঙ্কিত হবার কিছু নেই। মোটামুটি ক্লাসিক্যাল ডেঙ্গু, অ্যালার্ম ফিচার, বমি, পেটে ব্যথা, মাথা ব্যথা, গায়ে ব্যথা নিয়েই ভর্তি হচ্ছেন। প্ল্যাটেলেট ড্রপ করছে, খুব খারাপ এখনো হয়নি, অতএব অত ভয়ের কিছু নাই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে রোগ কিছুটা বাড়লেও সচেতনতা ও সতর্কতার মধ্যে দিয়ে মশাবাহিত রোগ ও করোনা প্রতিরোধ করা সম্ভব বলে জানান চিকিৎসকরা। কোভিড ও ডেঙ্গু যেন সমানতালে চোখ রাঙাচ্ছে। তবে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চিকিৎসা তেমন একটা ভালো না হওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে চাপ বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। সেই সাথে রোগীরা বলছেন, হয়রানির পাশাপাশি আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সকলকে এ বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। বিপুল দেবরায়, RTV, ঢাকা। যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান, সাদাকার মধ্য দিয়ে দিনটি পালন করেন। এছাড়া রাজধানীতে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। GM মাহমুদকে সঙ্গীত নিয়ে জাহিদ রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত।
পবিত্র আশুরা মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। আসমান জমিন সৃষ্টি সহ মহরম মাসের 10 তারিখে বিভিন্ন সময় নবী রাসূলকে বিপদ থেকে উদ্ধার করেন সৃষ্টিকর্তা। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় এদিনে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা সহ ইবাদতে মশগুল থাকেন। হিজরি 61 সনের মহরমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে ইয়াজিদের হাতে নির্মমভাবে শহীদ হন। প্রতিবারের মতো এবারও পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হয় তাজিয়া মিছিল। বৃষ্টি উপেক্ষা করে বক্সিবাজার আজিমপুর নিউ মার্কেট হয়ে ধানমন্ডি লেকের পার্শ্ববর্তী সীমান্ত স্কয়ারে গিয়ে শেষ হয় শোকযাত্রা। আজকে আমরা এই শোক মিছিল বের করলাম যেন মানুষ বুঝতে পারে যে সেই দিন কারবালাতে ইমামে হুসাইন আলাইহিস সালাম একা কারবালার মরু প্রান্তে দাঁড়িয়েছিলেন এবং ইসলামের জয়কে উনি ইয়াজিদের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন। এই বুকিতে আছে হৃদয়, নেই পাথর শক্ত, হুসাইন হুসাইন বলে ডাকবে এই সব হুসাইনের ভক্ত। আশুরার অন্য একটি মিছিল রাজধানীর মোহাম্মদপুর সিয়া মসজিদ থেকে বের হয়ে আসাদ গেট, ফার্ম গেট দিয়ে তেজগাঁওয়ে শেষ হয়। অংশ নেয়াদের কণ্ঠে উঠে আসে সম্প্রীতি এবং শান্তির বার্তা। সারা বিশ্বে যত মুসলমান আছে এদের ঐক্য হওয়া প্রয়োজন। শিয়া সুন্নি কোনো বিভেদ যেন না থাকে, আমরা যেন নবীজির প্রকৃত রেখে যাওয়া ইসলামটাকে ধারণ করতে পারি। আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই, পরকালে শান্তিতে থাকতে চাই। আর সেই জান্নাতে একটা দল, সেই দলটা কোনটা সেটা আসুন আমরা একটু যাচাই করে নেই। শান্তি ও সম্প্রীতি ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখার অঙ্গীকার ছিল সবার কণ্ঠে। কারবালার মরুপ্রান্তে হজরত হোসেন আলাইহিস সালামের আত্মত্যাগ ছিল অন্যায় এবং জুলুমের কাছে মাথা নত না করে সত্য ও ন্যায়ের পথে চলা। তাই আজও মুসলিম সমাজ তাকে স্মরণ করে সত্য ও ন্যায়ের পথে আদর্শ হিসেবে। জাহিদ রহমান, RTV, ঢাকা। প্রতিনিধিদের সহযোগিতায় এবার সারা দেশের আশুরা পালনের খবর জানাচ্ছেন আবরার মাহি। 10ই মহরম পবিত্র আশুরায় হায় হোসেন ধ্বনিতে শোকের আবহ তৈরি হয় চারপাশে। সকালে চট্টগ্রামে মার্সিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়। পবিত্র মহরম উপলক্ষে আঞ্জুমানে পাঞ্জাতানি ট্রাস্ট আয়োজনে খুলনায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও শোক র্যালি। বরিশালে ধর্মীয় স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, কালো ও বিভিন্ন রঙের পতাকা নিয়ে তাজিয়া মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা কাওয়ালি সঙ্গীত পরিবেশন ও তবারক বিতরণ করে। যশোরে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়। জোহর নামাজ শেষে শোক মজলিসের কার্যক্রম শুরু হয়। এছাড়া তাজিয়া মিছিল ও মিলাদ মাহফিলের আয়োজন করে রংপুরের বিভিন্ন সংগঠন। ঠিক এই দিনে কারবালা প্রান্তরে শহীদ হয়েছিল ইয়াজিদ বাহিনীর হাতে সেই হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যে কারণে আমরা র্যালি থেকে একটি চাই যে সারা বিশ্বের মুসলমান আজকে নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত। আজকের এই র্যালির মাধ্যমে আমরা সারা বিশ্বের মুসলমান যেন মাথা উঁচু করে সর্বপ্রান্তে দাঁড়াতে পারে। শান্তিপূর্ণ ও ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। বিশ্বের মুসলমানরা যেন মাথা উঁচু করে সব প্রান্তে দাঁড়াতে পারে, এমনটাই প্রত্যাশা শিয়া সম্প্রদায়ের। আবরার মাহি, RTV। এবার নিচ্ছি হাইসেন সংবাদ বিরতি, ফিরে এসে আরো থাকছে। নবাবগঞ্জে বাড়ির পাশের খেতে মিলল যুবদল নেতার মরদেহ। 1 ঘন্টা আগে গ্রেপ্তার করতে এসে খুঁজে পায়নি পুলিশ। এবং বিভিন্ন পরিষেবার সংযোগ তারে সৌন্দর্য হারাচ্ছে চট্টগ্রাম নগরী, বাড়ছে ঝুঁকি, বিতরণ ব্যবস্থা আধুনিকায়নের দাবি। আবু সাইদ, মুগ্ধ ও ওয়াসিমরা স্থানীয় নির্বাচনের জন্য রক্ত দেয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দিনাজপুরের হিলিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও
চারাগাছ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন ১৭ বছর আন্দোলনের ফসল ৫ই আগস্ট। শহীদের এই জুলাই মাসে দাঁড়িয়ে অহেতুক অনৈক্য সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। ১৭ বছরের আন্দোলন যার বহিঃপ্রকাশ ঘটেছিল ৫ই আগস্ট। আবু সাইদ মুগ্ধ বা ওয়াসিমরা রক্ত দিয়েছে, বা আমাদের চৌধুরী আলম অথবা ইলিয়াস আলীরা হারিয়ে গেছে শুধুমাত্র আপনার স্থানীয় নির্বাচনের জন্য না, দেশের মানুষের গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য। বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের নাম জুলাই, যার শুরুটা অরাজনৈতিক কোটা আন্দোলনের মধ্য দিয়ে হলেও শেষটা হয় স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে। গত বছরের এই দিনে ছাত্রদের বাংলা ব্লকেট কর্মসূচি বদলে দেয় আন্দোলনের গতিপথ। এই দিনে ছাত্র আন্দোলনে নৈতিক সমর্থন দেয় বিএনপি। সেদিন বিদ্রূপ করে ওবায়দুল কাদের বলেছিলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে এখন কোটা আন্দোলনে ভর করেছে বিএনপি। ২৪-এর সেই দিনের কথা স্মরণ করছেন মাইদুর রহমান রুবেল। সরকারি চাকুরিতে কোঠা প্রথা বাতিলের দাবিতে ছাত্রদের আন্দোলনের নতুন মাত্রা যোগ করে ৬ জুলাই কর্মসূচির নতুন মাত্রার নাম দেওয়া হয় বাংলা ব্লকেড। হরতাল অবরোধের মতো প্রচলিত কর্মসূচির বাইরে গিয়ে সারা দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক বন্ধ করে দিতে বাংলা ব্লকেডের ডাক দেয় সাধারণ ছাত্ররা। বলা হয়, অ্যাম্বুলেন্স, গণমাধ্যম আর জরুরি প্রয়োজন ছাড়া ওই পথ পার হবে না কেউই। শাহবাগ থেকে ডাকা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংহতি জানাতে নেমে আসে জগন্নাথ, তিতুমির, ঢাকা কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও। আন্দোলনের সারথি হয়ে বেগবান করে ঐক্যের যাত্রা। ৫২, ৬৯, ৭১ কিংবা ২৪ সব আন্দোলনেই গুরুত্ব পায় বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকেট কর্মসূচিকে সফল করবেন। ন্যায্য দাবি আদায়ে সাধারণ ছাত্রদের বিপক্ষে দাঁড়ায় ১৭ বছরের স্বৈরাচারী সরকার, যার ফল গণ অভ্যুত্থানে ফেসিবাদের পতন। ছাত্রদের আন্দোলনে ওই দিন নৈতিক সমর্থন দেয় বিএনপি। জনগণের ন্যায্য দাবি সমূহ দমিয়ে রাখার ভিন্ন পুরনো কৌশলী তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। সেদিন খোঁচা দিয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন কোটা আন্দোলনে ভর করেছে। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। আবার সিদ্ধান্ত নিয়েছে কোটা আন্দোলনের উপর ভর করবে। বিকেলে শাহবাগে চাকুরি প্রত্যাশী ছাড়াও মিছিলে যোগ দেন সাধারণ মানুষ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে অবস্থান নিলে বাধা দেয় পুলিশ। বিকেল ৫:৩০টায় শিক্ষার্থীরা শাহবাগ ছাড়লে স্বাভাবিক হয় যান চলাচল। আন্দোলনে যোগ দেয় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অভিযান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনের শাহাদাত হোসেন বিপ্লবের তত্ত্বাবধানে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণে বিভিন্ন প্রজাতির দেশি বৃক্ষের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে কৃষিবিদ আমানুল্লাহ, শাহ মনিরুর রহমান, এমদাদুল হক দুদুল সহ আরও অনেকের উপস্থিতিতে জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া করা হয়। অন্যান্য সংবাদ। ঢাকার নবাবগঞ্জে বাড়ির পাশের জমি থেকে আমজাদ হোসেন নামে এক যুবদলের নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। নিহতের পরিবার জানায়, ভোরে তাকে গ্রেপ্তার করতে মৃধা কান্দ্রার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে তিনি ঘরের বাইরে গেলে নিখোঁজ হন। ঘণ্টাখানিক পর স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় বাড়ির পাশের একটি জমিতে পড়ে থাকতে দেখেন। পরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসডিপি। রাজধানী ইস্কাটনে দলটির কার্যালয়ে ঘোষণাপত্র পাঠ এবং ৭ দফা কর্মসূচি উন্মোচনের মাধ্যমে শুরু হয় দলটির যাত্রা। নেতারা জানান, মুক্তিযুদ্ধের আদর্শ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ২০২৪ সালে গণ অভ্যুত্থানে প্রকাশিত বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করে তারা একটি গণতান্ত্রিক, সেকুলার এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করবেন। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি খুব শিগগিরই জেলা উপজেলা পর্যায়ে সংগঠন বিস্তারে কাজ শুরু করবে বলে জানান নেতারা।
ডিজিটাল প্রযুক্তিতে দেশ এগিয়ে গেলেও বৈদ্যুতিক লাইন, ইন্টারনেট ও কেবল টিভির সংযোগ লাইন এখনও রয়ে গেছে পুরনো অবস্থায়। চট্টগ্রামে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে এসব তার ঝুলছে পাখির বাসার মতো। এতে একদিকে সৌন্দর্য হারাচ্ছে নগরী, অন্যদিকে তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতির। সাইফুল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চট্টগ্রাম নগর জুড়ে এখন তারের জঞ্জাল। বিদ্যুতের খুঁটিতে জালের মতো জট পাকিয়ে আছে তার। এগুলো কোনো সংস্থার নাকি কোনো কাজের, সাধারণভাবে তা বোঝার উপায় নেই। প্রায় সময় তারগুলো থেকে অগ্নিকাণ্ডের ঘটনাও বিরল নয়। নগরবাসীর আশঙ্কা, যে কোনো সময় বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে শহরে। অপরিকল্পিত ও সমন্বয়হীনভাবে সম্প্রসারিত বিভিন্ন সেবা সংস্থার ঝুলন্ত তারের কারণে প্রায় বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। মূল সড়ক ও অভ্যন্তরীণ সড়কের পাশে বিভিন্ন সরকারি বেসরকারি বাণিজ্যিক সংস্থার অফিস রয়েছে। সড়কের বিদ্যুতের খুঁটির মাধ্যমে এসব অফিসে ইন্টারনেট লাইন, কেবল লাইন, টেলিফোন সংযোগের তার টানা হয়েছে। এগুলো যেভাবে রাখতেছে এগুলো তো একটা পাখির বাসার মতো। বিকৃত এলোপাতাড়ি ভাবে যে তারগুলো ছড়ে রয়েছে, এটা শহরের সৌন্দর্য নষ্ট হয়েছে। একটু বাতাস আসে তখন ডিজের তারগুলো পড়ে যায়, গাড়ির ধাক্কা হয়, মানুষের মাথার সাথে বাজে। এদিকে নীতিমালার মাধ্যমে কেবলের বিষয়টি শৃঙ্খলিত করা দরকার বলে মনে করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের এ কর্মকর্তা। প্রতিনিয়তই কিন্তু অগ্নি দুর্ঘটনা ঘটছে এই তারগুলোর কারণে। এতে কোনো নীতিমালা নাই কিভাবে তারগুলো যাবে, কোথায় যাবে। যেগুলো পোলে আছে এগুলো একটা নীতিমালার মাধ্যমে শৃঙ্খলিত করা দরকার। তো যেহেতু আমরা এখন অনেক বড় বিষয়গুলো নিয়ে চিন্তা করছি, চট্টগ্রাম শহরকে নান্দনিক করার জন্য সিটি কর্পোরেশন উদ্যোগ নিচ্ছে। এখন আমার মনে হয় এটা সময় আসছে কেবল টিভির এই বিষয়টা নিয়ে ভাবার। অন্যদিকে স্মার্ট সিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। বেশ কয়েকটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে এবং তারগুলো সব নিচে চলে যাবে এবং একটা স্মার্ট সিটি গঠন করবো আমরা। এটা অলরেডি আমরা সাইনিং করেছি, যে দ্রুত কাজ শুরু হয়ে যাবে। ঝুলন্ত তার সরিয়ে মাটির নিচ দিয়ে নেয়ার ব্যবস্থা করলে স্থায়ী সমাধান হবে বলে মনে করেন জনগণ। লামিয়া তানজিন মাহমুদ, RTV। কুমিল্লায় দেশে অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বীমা দাবি পরিষদ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কুমিল্লা নগরে একটি অভিজাত হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় গ্রাহকের 1,76,00,000 টাকা বীমা দাবি পরিশোধের চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন। প্রতিষ্ঠানটি গেল 41 বছরে 72 লক্ষাধিক গ্রাহককে বীমার আওতায় আনতে সক্ষম হয়েছে বলে জানান তিনি। বিদায়ী অর্থ বছরে দেশে রেকর্ড $30.32 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যা গত অর্থ বছরের তুলনায় 26.8% বেশি। আগের অর্থ বছরে রেমিটেন্স এসেছিল $23,912 মিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদকৃত তথ্য অনুযায়ী শুধু জুন মাসে রেমিটেন্স এসেছে $2,818 মিলিয়ন। অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডি রোধে সরকারের সক্রিয় উদ্যোগ, বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে নগদ প্রণোদনা অব্যাহত রাখা, ব্যাংকিং চ্যানেলের সহজ করা এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কর্মসংস্থান বৃদ্ধির ফলে রেমিটেন্স প্রবাহে এই উল্লম্ফন দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে ঊর্ধ্বমুখী রেমিটেন্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সহনীয় পর্যায়ে রাখতে সাহায্য করবে। ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র আশুরার শুভেচ্ছা জানাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত একটি ফুটেজে তাকে দেখা গেছে। স্থানীয় সময় গতকাল শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে আশুরার আগের দিন একটি অনুষ্ঠানে মসজিদ উপাসনাকারীদের শুভেচ্ছা জানাতে দেখা যায় খামেনিকে। সে সময় তার সমর্থকদের তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশের দৃশ্যও প্রচার করা হয়। ফুটেজে খামেনিকে আরেক ধর্মীয় নেতা মাহমুদ কারিমির দিকে ঘুরে তার সঙ্গে ও ইরান নামক দেশপ্রেমমূলক সঙ্গীতটি গাইতে দেখা যায়। আজ রাতে দেশে ফিরছে ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এশিয়ান কাপে কোয়ালিফাই করে রাত 1:30টায় ঢাকায় নামবেন ঋতুপর্ণা আফিদারা। সন্ধ্যা 7টায় মিয়ানমার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা। রাত 9টায় দলটি পৌঁছাবে ব্যাংকক। সেখান থেকে 11:50 উড়াল দিয়ে ঢাকা পৌঁছাবে রাত 1:25। দেশে ফেরার 1 ঘন্টার মধ্যে ইতিহাস গড়া দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রাত 2:30টায় হাতিরঝিলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত দলের গুরুত্বপূর্ণ 2 খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার সকাল 7টায় ভুটানের লিগ খেলতে দেশ ছাড়বেন। এ কারণে মধ্যরাতে এমন আয়োজনের ভাবনা বাফুফের। সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।